কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার, আমরা জানি আজকে 16 সেপ্টেম্বর 2024, 12 রবিউল আওয়াল 1446। সরি, আজকে প্রথম আলো। তো জেনারেলি হচ্ছে এখানে আমি আমার কোর্স প্রমোট করি, বাট আজকে কিছু কয়েকদিন ধরে কিছু নিউজ দেখে আজকে আমি খুবই ডিসহার্টেড। বিশেষ করে এই সময় হচ্ছে এই ডিজার্ট মানে এই ব্যাপারগুলো দেখার ইচ্ছা ছিল না। যেমন ধরুন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোটামুটি এই মানে বেশ কিছুদিন আগেই, অর্থাৎ আফটার দ্য 5 আগস্ট, তখনই নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, যেখানে নারী শিক্ষার্থীরা এত বড় একটা আন্দোলনকে লিডই দিছে বলা যায়। এরপরে আমরা দেখলাম যে কক্সবাজারে কিছু নারীকে কিছু ছেলে বাঁশ দিয়ে পিটাচ্ছে, কারণ ওদের ড্রেস আপ কিংবা হচ্ছে রাতের বেলা এখানে কী করে এই জন্য। দেখেন, বাংলাদেশি নারীদেরকে আপনি, এটা আসে না একটা কালচারাল ফ্যাক্ট, তো যে যুগ যুগ ধরে ধরেন আপনি যখন একদম ইতিহাস ধরেন আরও 500, 1000, 1500 বছর আগে ইতিহাস দেখবেন বা 2000 বছর আগে ইতিহাস দেখবেন, তখনও দেখবেন যে এই অঞ্চলের নারীরা তারা রাস্তায় কাজ করতেছে, তারা বাজারে প্রোডাক্ট বিক্রি করতেছে, ফ্যামিলি চালাচ্ছে, নিজের জামাই বা বর যাকে বিয়ে করবে সে নিজে ঠিক করতেছে। এটা একটা মানে এই রিজিয়নে এটা সেই হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। সো আপনি নারীদেরকে হচ্ছে ঘরে আটকে রাখতে পারবেন না জাস্ট বিকজ হচ্ছে আপনি ওদেরকে কিছু কমেন্ট করলেন কিংবা হচ্ছে সরি আমি একটু অসুস্থ আজকে, অথবা হচ্ছে ধরেন তাদেরকে হচ্ছে আপনি টর্চার করে কিংবা হচ্ছে থ্রেড দিয়ে বা স্ল্যাং ইউজ করে আপনি ঘরে আটকে রাখতে পারবেন না। দেখেন, এখানে হচ্ছে আপনার ওই বেলন যেটা দিয়ে হচ্ছে নারীরা আপনার রুটি বানাতে পারে, সেটা দিয়ে কিন্তু তার রাজপথে দাঁড়াতে পারে। সহাবস্থানকে সম্মান করতে শেখা লাগবে, ঠিক আছে? যাক, দেখেন, আজকে পবিত্র ঈদ মিলাদুন্নবী, তারপরে হচ্ছে দেশ পুনর্গঠনের সহায়তা কামনা, আগ্রহ প্রকাশ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র মোটামুটি এখানে একটা ভালো অ্যাক্সেস পাবে, এটা একটা কমন একটা টার্ম ছিল আমাদের জন্য। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের যে গতি প্রকৃতি পরিবর্তিত হয়েছে, অর্থাৎ যে আইসটা ব্রেক হয়েছে, সেটা নিয়ে কিন্তু রিটেনে আসার সম্ভাবনা খুব বেশি। এবং হচ্ছে 2 দশকে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের প্রথম ঢাকা সফর হচ্ছে এটা। সো এখানে মোটামুটি কিছু বাংলাদেশ অলরেডি কিছু জিনিস পেয়েছেও। এরপর দেখি আমরা যে অ্যাসালামের গৃহকর্মী ব্যাংক হিসাবে কোটি টাকা। দেখেন, অ্যাসালামের গৃহকর্মী মর্জিনা আক্তারের নামে ইসলামী ব্যাংকের 1 কোটি টাকার স্থায়ী আমানতের সন্ধান পাওয়া গেছে। যাই হোক, দেশ ঠিক পথে যাচ্ছে বলে মনে করেন 71% মানুষ। দেখেন, বাংলাদেশের মানুষ কত কোটি বলেন? 17 কোটি। 17 কোটি মানুষের আপনি জাস্ট 2363 জন, অর্থাৎ 17 কোটি মানুষের 2363 জন আপনার পার্টিসিপেন্ট নিয়ে আপনি হচ্ছেন পুরোপুরি এত বড় একটা প্রথম আলো একটা বিশাল জরিপ ছাপায় ফেলছে প্রথম আলোতে। আমি জানি মানে ওনারা বিআইজিডি জরিপটা হয়তো ভালো, হয়তো তারা খুবই ইন্টেলিজেন্ট, বাট আপনারা যখন হচ্ছে ধরেন আমারও কিছু রিসার্চ করার এক্সপিরিয়েন্স আছে, বা আপনারা অনেকে রিসার্চ করতেছেন বা থিসিস করতেছেন, যে আপনার পপুলেশন থেকে ধরেন অনেক বড় একটা পপুলেশন থেকে আপনি হচ্ছেন রেসপন্ডার কতজন সিলেক্ট করবেন, এটারও কিন্তু একটা নির্দিষ্ট মানদণ্ড আছে। আপনার 17 কোটি মানুষ থেকে আপনি জাস্ট 2000 মানুষ আপনি পিক করে 17 কোটি মানুষ থেকে 2000 মানুষ নিয়ে হচ্ছে লাইক হচ্ছে দেশ ঠিক পথে যাচ্ছে 71% মানুষ মনে করে, তাইলে এটা ঠিক মানে এটা ঠিক কোনো একটা মানে ঠিক সংখ্যাটা প্রকাশ করে কি না সেটা বোঝা যাচ্ছে না। দেখেন, আমার ঠিক পথে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমার নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে 17 কোটি মানুষ থেকে মাত্র 2300 মানে 2000 মানুষের সাথে কথা বলে হচ্ছে বিশাল বড় একটা জরিপ করে ফেলাটা হচ্ছে একটু মানে আমার এটাকে খুব একটা ক্রেডিবল মনে হচ্ছে না। হ্যাঁ, 2000 মানুষ এমন হতে পারে 2000 কল ওনারা সিলেক্টেড কল দিছে, ঠিক আছে, যে কার কাছে কল দিবে, ঠিক আছে। আবার ধরেন ওরা হচ্ছে আননোন কল দিছে। এখন আননোন কল দেওয়ার মধ্যে আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশে এখনও হচ্ছে ধরেন ধরেন 4টা দলে বিভক্ত, এমন বেশিরভাগ হইতে পারে যে কলগুলো একই দলের মানুষের কাছে গেছে। হ্যাঁ, বাট ওরা কী সাপেক্ষে হচ্ছে ওনার এই পার্টিসিপেন্ট পিক করছে একটা পপুলেশন থেকে, সেটা কিন্তু জানি না। তো আমার মনে হয় না এটা খুব একটা ক্রেডিবল নিউজ যে প্রথম হলো একদম প্রথম পেজে ছাপাই দিবে। আপনারা তো রিলেট করতে পারতেছেন আমাকে, যারা অলরেডি রিসার্চে কিছু কাজ করেন। জাতিসংঘের তথ্য অনুসন্ধানের দল 1 মাস ঢাকায় থাকবে। এখানে হচ্ছে আপনার 8 সদস্যের যে দল, তারা হচ্ছে আজ 2 জন ঢাকায়, আজ সোমবার ঢাকায় আসছেন, আগামীকাল মঙ্গলবার কয়েকজন পৌঁছাবেন। মোটামুটি তার ঢাকায় চলে আসবেন। অর্থ পাচারের অর্থ ফেরত আনা যাবে, তবে প্রক্রিয়া বেশ জটিল বলেছেন
টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্যার বলেছেন এই কথা। 2 নম্বর পেজে দেখি প্রথমবারের মতো সেনা দপ্তরে বা সেনা সদরে হচ্ছে প্রধান উপদেষ্টা, এবং তাকে হচ্ছে স্বাগত জানানো হচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিএনপি 422 জন নিহত দাবি মির্জা ফখরুলের। জুলাই আগস্টের আন্দোলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্ট গণহত্যায় সারা দেশে 875 জন আপনার নিহত হয়। তার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপির। তারা হচ্ছে ডেটা কালেক্ট করতেছে কারা কারা হচ্ছে নিহত হয়েছে। এখানে একটা মজার ফ্যাক্ট আছে, দেখেন বিএনপি নিয়ে মূলত বিএনপি যে ইস্যুটা আসছে বা বিএনপি নেবে জামাতের, মানে এখন খুব ইন্টারেস্টিং কিছু গেম চলতেছে। হ্যাঁ, এখন দেখেন পুরোটা কিন্তু আপনি দেশ গঠন, রাষ্ট্র গঠন, এইটাকে এই চোখে এই লেন্সে আপনি দেখলে হবে না। ইন দ্য মিন টাইমে গঠন হওয়া রাষ্ট্রে কিংবা সংস্কার হওয়া রাষ্ট্রের ক্ষমতা দখল নিয়ে কিন্তু এখন মোটামুটি একটা মারামারি শুরু হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে। রাজনীতি কখনো বন্ধ থাকে না, সংস্কারও একটা রাজনীতির অংশ। বা এখন দেখেন, যেমন ধরুন হচ্ছে বিএনপি বা জামাত, ওরা কিন্তু এখন খুব একটা লাইমলাইট পাচ্ছে না। মানে ওরা যেটা ভাবছিল যে এই শেখ হাসিনা চলে যাওয়ার মানে সবচেয়ে লাইট পাবে বিএনপির উপরে আসবে, সেটা পাচ্ছে না। ইভেন জামাত মোটামুটি আপনার ভালোই নিউজ কাভারেজ পাচ্ছে, কিন্তু তারা বিএনপির চেয়ে যথেষ্ট পরিমাণ মেচিউরলি হ্যান্ডেল করতেছে। মানে এটা কিন্তু খুবই একটা অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, আমরা জানি যে জামাত মানে বিএনপির চেয়ে অনেক স্ট্রাকচার এবং হচ্ছে ইন্টেলিজেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু জামাত কিন্তু আরও বেশি ইন্টেলিজেন্সের পরিচয় দিচ্ছে। বাট স্টিল এই জামাতের সাথে হচ্ছে আপনি দেখেন সামহাও আপনার এই যে ধরেন বন্যা গেল এবং মানে আমরা যদি বিপ্লব বলি, বিদ্রোহের পরপরই কিন্তু একটা বিশাল বন্যা আসছে। সেই বন্যাতে আপনার ছাত্র এবং হচ্ছে আপনার আহমদুল্লাহ হুজুর অর্থাৎ সুন্নি ফাউন্ডেশন যতটুক লাইটে চলে আসছে, বিএনপি কিংবা জামাত কিংবা আদার যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু লাইটে নাই। এবং এইটা নিয়ে কিন্তু আপনার অবচেতন মনে একটা সময় টাচ আসবে কি আমাদের রাজনৈতিক দলগুলো বিপদে আপদে পাই না কেন? বিপদে আমরা ছাত্রকে পাচ্ছি, বিপদে আমরা হচ্ছে সুন্নি ফাউন্ডেশনকে পাচ্ছি, বিপদে বিএনপি কোথায়? ঠিক না, বিপদে জামাত কোথায়? ওরা কিন্তু কাজ করছে কিনা জামাত কাজ করছে আমি দেখছি, বিএনপি কাজ করছে কিনা আমি নিজেই দেখি নাই, মানে নিউজ খুবই কম পাইছি আমি। তো সেক্ষেত্রে জামাতের কাছ থেকে ভিজিবল মোটামুটি। সেক্ষেত্রে হচ্ছে এখানে খুব একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলতেছে। সো আমার মনে হয় যে মির্জা ফখরুল উনি বলছে যে বিএনপি অবদানকে খাটো করে দেখার অবকাশ নাই। আমি এখন পর্যন্ত মোটামুটি অনেকগুলো পত্রিকায় পড়ি, তো সেখানে আমি দেখি নাই কেউ সরাসরি বিএনপিকে খাটো করে এখন বক্তব্য দিচ্ছে। মূলত এখানে যে ইস্যুটা আসছে, বিএনপি হচ্ছে এখন টক অফ দ্য টপিক না, অর্থাৎ বিএনপিকে কোট করতেছে না কেউ, সবাই এখন কোট করতেছে দেন টিআইবিকে কিংবা একে তাকে কোট করে বেড়াচ্ছে। কিন্তু বিএনপি আপনি খুব একটা নিউজে বিএনপি কোটেও পাবেন না। একটা এখানে সম্ভবত কোনো একটা মেকানিজম চলতেছে, আমরা হয়তো ঠিক আরও কয়েক মাস টাইম লাগবে এটা বোঝার জন্য। মুক্তিযুদ্ধ কোটায় চাকরি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তারপরে হচ্ছে আমরা দেখি আর তেমন কিছু নাই। এরপর দেখি, আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে সুন্দরবনের পোকার রহস্য। দেখেন পাতা পোকায় খেয়ে ফেলায় বিবর্ণ হয়ে পড়েছে গেওয়া গাছ। সুন্দরবনের ঝপঝপিয়া খালের পাড় থেকে 13 সেপ্টেম্বর তোলার ছবি। দেখেন কত পোকামাকড় পাতা খেয়ে ফেলতেছে। এরপর দেখেন যে আমাদের মোটামুটি এই পৃষ্ঠাটা চলে আসলো। তারপরে দেখি আমরা যে পৃষ্ঠা 3 যে জিএসসি এবং এসএসসি নম্বর নিয়ে ফলাফল ঘোষণা করার চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং সামনে হচ্ছে একটা মিটিং আছে। সেই মিটিংয়ে হচ্ছে আপনার ঠিক করা হবে যে আসলে কোন পদ্ধতি নেওয়া হবে। তবে এখন ধারণা করা হচ্ছে যে এসএসসি সমমানের পরীক্ষায় 75% এবং জিএসসি সমমানের পরীক্ষায় 25% নাম্বার নেওয়া হবে। তারপরে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য বলে টিআইবি আলোচনা এটা বলা হয়েছে। এখন দেখেন এই যে দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য, মূলত এই টিআইবি বা এই যারা যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু এখন একটা বড় একটা রোল প্লে করতেছে, যে একটা মানে এই ধরনের হচ্ছে যারা এখানে স্টুডেন্টরা আছে সবাই তো স্টুডেন্ট, ঠিক না? এবং তাদেরও আপনার হচ্ছে মানে একটা ইস্যু থাকতে পারে, ইস্যু থাকতে বলতে বোঝাচ্ছি তাদের নলেজ গ্যাপ থাকতে পারে বা এক্সপেরিয়েন্স গ্যাপ যে আছে সেটা তো আমরা জানি আর কি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা দেখি কিছু ব্যাপার হচ্ছে আজকে ডিসকাস করতে ইচ্ছা করতেছে। যেমন ধরুন হচ্ছে এই যে টিআইবি বা ওরা মূলত চাচ্ছে হচ্ছে আপনার যে বা শুধু টিআইবি না, মূলত সবগুলা যে এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু এখন কিন্তু রাষ্ট্র চালাচ্ছে মোটামুটি সুশীল সমাজ, ঠিক আছে? বা মূলত আমরা বলি যে এনজিও
পাওয়ার সবচেয়ে বেশি এখন, ঠিক আছে? ইভেন যে 6টা কমিটি করা হয়েছে সেখানে কিন্তু এনজিও সেক্টরের মানুষই বেশি। তাহলে দেখেন এখন মূলত হচ্ছে ফেসবুক কেন্দ্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ আপনি কোনো একটা সমস্যা হবে সেটা ফেসবুকে ডাক দিয়ে তারপরে সমস্যার সমাধানের জন্য সবাইকে জড়ো করা হচ্ছে, মানে ফেসবুক। আবার এই কাজটাই করার ট্রাই করছে হিরো আলম। হিরো আলমকে আমরা রিজেক্ট করে দিচ্ছি গত 2-3 বছরে, ঠিক আছে? যে না, আমরা তখন বলতেছিলাম কি ইউটিউব বা ফেসবুকে ফেমাস হলে কি রাষ্ট্র পরিচালনা করা যাবে না, বাট সেম হিরো আলম যে অ্যাঙ্গেল থেকে, আমি হিরো আলমের সাথে কম্পেয়ার করতেছি না, দেখেন তফাৎটা বোঝেন যে আমাদের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের যে সবগুলো শেপে নিয়ে আসতেছে। যেমন ধরেন হচ্ছে আসিফ নজরুল স্যার বা এখন যারা মোটামুটি আপনার লিডে আছে তারা দেখবেন একটা ভালো একটা সোশ্যাল অ্যাপিয়ারেন্স মেনটেন করতেছে ফেসবুকে। এখন দেখেন আপনারা অনেকে বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচিত ছিল 71-এর পরবর্তী সময়ে দেশে ফিরে ঠিক প্রধানমন্ত্রী না হয়ে উনি রাষ্ট্রপতি কিংবা গান্ধীর মতো এমন একটা নিউট্রাল পজিশনে থেকে রাষ্ট্রকে লিড দেওয়া, এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি করা উচিত ছিল অন্য কোনো মানুষজনকে, ঠিক আছে? এবং উনি থাকবে সুপ্রিম লিডার হিসেবে, যেটা পাকিস্তানে আছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু এইটাও এখানে দেখতে পাই, ঠিক না? কিন্তু যে এই যে আন্দোলনটা হইলো, এক্ষেত্রে ছাত্ররা কিন্তু চাইলে কী করতে পারে যে তারা আপনার কী করবে, তারা সরাসরি রাজনৈতিক দল গঠন করবে না কিংবা রাজনৈতিক দলের দিকে যাবে না, তারা এমন একটা স্ট্রাকচার বিল্ড করবে যারা হচ্ছে একটা সবসময় একটা প্রেশার গ্রুপ হিসেবে থেকে যাবে, এবং এই প্রেশার গ্রুপ হচ্ছে লং টার্মে, এবং সবসময় এটা হয়তো কমিটি থাকবে, একটা কোনো স্ট্রাকচার থাকবে, তারা চেঞ্জ আসবে, এবং তারা হচ্ছে সকল রাজনৈতিক দলকে হচ্ছে তারা কী করবে, রেকটিফাই করবে, আমাদের কাজগুলোকে রেকটিফাই করবে, প্রেশার দিবে, বা রাজনৈতিক দল যদি খারাপ কাজ করে তারা হচ্ছে তাদেরকে বসায় দিবে বা ওদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে। এইরকমভাবে কিন্তু স্ট্রাকচারটা সাজানো যায়, মানে সরাসরি ক্ষমতা গ্র্যাব না করে ক্ষমতায় থাকা, মানে বিহাইন্ড দ্য সিনের মাধ্যমে ক্ষমতায় থাকা, ঠিক আছে? তবে এখানে ধরেন এই যে প্রতিষ্ঠান যারা হচ্ছে আগে থেকে যেমন সুজনে কাজ করে, বদিউল্লাহ মজুমদার কিংবা হচ্ছে আপনার ধরুন হচ্ছে এই টিআইবি বা আরকম অনেকগুলো প্রতিষ্ঠান যারা হচ্ছে আগে থেকে কাজ করে, তারা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ আপনার পিক অ্যান্ড চুজে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরেন এই যে টিআইবির আলোচনা সভা করতেছে, বা প্রথম আলোকে নিয়ে অনেক কিন্তু আগে এলিগেশন আছে যে প্রথম আলো হচ্ছে আপনার বুদ্ধিজীবী কারা হবে সেটা প্রথম আলো ঠিক করে দেয়। কীভাবে ঠিক করে দেয় দেখেন, প্রথম আলো হচ্ছে পুঁজিবাদী একটা মানসিকতা ধারণ করে। আবার প্রতিচিন্তা ওদের একটা সম্ভবত প্রতিচিন্তা বা কোনো একটা ম্যাগাজিন ছিল, 50 টাকা পর 100 টাকা করেছে, সেটা আবার পুরোপুরি বাম ফোকাস ছিল। অর্থাৎ মূলত হচ্ছে প্রথম আলো যে কাজটা করতো, তারা হচ্ছে কে বুদ্ধিজীবী হবে সেটা কীভাবে বুঝবেন আপনি, আপনাকে পত্রিকা কোট করা লাগবে, মানুষজন আপনার বাসায় যাবে, বা যে কোনো জায়গাতে হচ্ছে আপনি কথা বলতেছেন সেখানে মিডিয়া কাভারেজ পাচ্ছেন, তাহলে ধরা যায় হচ্ছে মানে বাংলাদেশের বুদ্ধিজীবীরা মিডিয়া কাভারেজের উপর বেঁচে থাকে, ঠিক আছে? যেহেতু নিজেদের কোনো ওরকম করে স্ট্যান্ড গ্রাউন্ড থাকে না, তো এখানে মিডিয়া কাভারেজ দেওয়ার অন্যতম একটা আপনার জায়গা হচ্ছে প্রথম আলো। সো প্রথম আলো কিন্তু কে বুদ্ধিজীবী হবে, কটুক বুদ্ধিজীবী হবে সেটা ঠিক করতে হচ্ছে প্রথম আলো, বা এখন ধরেন টিআইবিও করতে পারে। ধরেন ওরা হচ্ছে আপনারা দেখবেন যে ওরা হচ্ছে গোল টেবিল বৈঠক করতে ছাত্রদের নিয়ে, নাম দিচ্ছে আপামর ছাত্র সমাজ, ঠিক আছে? কিন্তু তারা ইনভাইট করতেছে চুজ করে করে যে কোন কোন ছাত্রকে ইনভাইট করলে হচ্ছে কীভাবে করবে, মানে ওরা হচ্ছে ওই ছাত্র কারা লাইটে আসবে সেটাও ওরা ঠিক করার একটা সম্ভাবনা আছে। এবং পরবর্তী সময় দেখা যাবে যে ওই আপামর ছাত্র সমাজ যদিও এখানে উপস্থিত করার কথা বলে, কিন্তু ওরা হচ্ছে এই আপামর ছাত্র সমাজ যেখানে উপস্থিত হতে পারবে এই ব্যাপারটা ওরা পাবলিশ করে না আগে, ঠিক আছে? ওরা হচ্ছে সিলেক্টেড ওয়েতে হচ্ছে কী করে ইনভাইটেশনটা দেয় আর ব্যানারে লিখে দেয় আপামর ছাত্র সমাজ বা এই টাইপের কিছু, মানে সামগ্রিক ছাত্র সমাজ, মানে মনে হচ্ছে ওরা ছাত্র সমাজটা হচ্ছে কী করতেছে, সবাইকে কী করতেছে, আপনাকে রিপ্রেজেন্ট করতেছে। আমি ওদের কথা বলতেছি না, কিন্তু ওনারা কিন্তু আমাদের হিরো, ঠিক আছে? আমি জেনারেল সেন্সে বলতেছি যে এই কাজগুলো হচ্ছে মানে দেখেন সবসময় কিছু মানুষ হচ্ছে আপনাকে সব কিছু নিয়ে কোশ্চেন করা লাগবে, ঠিক আছে? ভালো কাজকেও কোশ্চেন করা লাগবে যাতে সেটা খারাপ হওয়ার সুযোগ না পায়, আর খারাপ কাজে কোশ্চেন করা লাগবে যাতে তারা ভালো হওয়ার প্রেরণা পায় বা থ্রেট পায়। তাহলে এই দুইটা ইস্যুতে যদি আমরা না করি, আমরা যদি খুব বেশি মাত্রায় হচ্ছে শুধু প্রশংসাই করতে থাকি, তখন দেখবেন যে ভালো মানুষের বদমাশি শুরু হয়ে যেতে পারে, কারণ সবাই নিজেকে তখন ঈশ্বর বাবা শুরু করতে পারে, ঠিক আছে? দেখেন 11 দিনের যৌন নিপীড়ন ও হেনস্থার 4 ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এটা পরে খুবই খারাপ লাগছে। আজকে দেখেন 17 থেকে 28 আগস্ট মানে 5 আগস্টের পরে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি, কারণ আপনার জানেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা খারাপই ছিল বলা যায়, ঠিক আছে? এখন কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত হচ্ছে 486 জন। এই 4 নম্বর পেজে তেমন কিছু নেই। 5 নম্বর পেজে দেখেন দুর্নীতিবন্ধের দরকার, রাজনীতি এবং আমলাতন্ত্রের আমূল পরিবর্তন। আমি পড়েছি, এটা পড়ে আমার মানে আপনি বানায় লিখেন তাও দেখবেন যে এরকমই লিখতে পারতেছেন, ঠিক আছে? সো আমার পড়ার কিছু নাই, না পড়লে হবে। এরপর দেখি 6 নম্বর পেজে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, 30 সেপ্টেম্বর ছাত্রদের ক্লাসে ফিরে যেতে হবে। ওকে, এখানে তেমন কিছু নাই। দেখেন দিনব্যাপী বৃষ্টি বা প্রচুর বৃষ্টি হচ্ছে।
তারপর 7 নম্বরে দেখি আমরা বেতন গ্রেড উন্নয়নের দাবিতে অডিটরদের কর্মবিরতি ঘোষণা। আসলেই যে বেতন গ্রেড উন্নতি না করুক বা বেতন বাড়ানো উচিত, ঠিক আছে, এটা পে স্কেল কিন্তু খুবই প্রয়োজন আছে। পে স্কেল না বাড়ায় আপনি প্রেশার দিলে দুর্নীতি কমবে, ব্যাপারটা এরকম না, কারণ মানুষের খায় পরে বাঁচা লাগবে। তো আপনাকে হচ্ছে ধরেন খরচ হয় 500 টাকা প্রতি বছর, এর কমে থাকা খাওয়া পসিবল না। আপনি বেতন দিচ্ছেন 100 টাকা, তো 400 টাকা চুরি করবে ভাই, না খেয়ে তো মরে যাবে না। ইথিক্স তখন কাজ করবে না। হ্যাঁ, ধরেন আপনার তার সন্তান অসুস্থ বা সে ভাত খাইতে কিনতে পারতেছে না, তখন ইথিক্স কাজ করবে না। ইথিক্সকে প্রেশারে দিলে ইথিক্স কাজ করে না ভাই, কারণ আলটিমেটলি মানুষ সার্ভাইভার, এবং তারা হচ্ছে কী করে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। সে ফিট হওয়ার ট্রাই করে, ফিট হবে কি সে টাকা নেওয়ার ট্রাই করবে। এখন আপনি বলেন যে আপনি ওকে যথেষ্ট পরিমাণ অনারিয়াম দিচ্ছেন কি না, ঠিক আছে, ডিমের দাম রাখবেন 20 টাকা, তারপর ওর বেতন দিবেন 10 টাকা, তাহলে তো সে 10 টাকা চুরি করবে, ঠিক না? সেক্ষেত্রে আপনি কী করা লাগবে, ওদের বেতন বাড়ানো লাগবে, এবং ওই বেতনে তাদের হচ্ছে সম্মানজনকভাবে বেঁচে থাকার যখন আপনি নিশ্চয়তা দেবেন, এরপরে আপনি বলেন চুরি করলে ফাঁসি। কিন্তু আপনি জেনারেলি বেসিক নিডগুলো ফিল আপ না করে খালি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হবে না। সংসদ ভবন থেকে খোয়া গেছে 90 লাখ টাকা। তারপর ডিম এবং মুরগির দাম বেড়ে দিল কৃষি বিপণন অধিদপ্তর। দেখেন খুচরায় প্রতি ডজন ডিম হচ্ছে 142 টাকা। দেখেন তাহলে প্রতি ডজন দাম হচ্ছে 142 টাকা, তাহলে হচ্ছে একটা ডিমের দাম যাচ্ছে হচ্ছে কত বলেন, তাহলে হচ্ছে 142 ডিভাইড বাই, যদি আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমরা এটা পেয়ে যাবো আর কি, ঠিক আছে? তাহলে আপনার একটু মানে ডিমের যে দামটা, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে ম্যাসের মধ্যে হচ্ছে আপনার যারা থাকে বা গরিব মানুষ ইসলামে যারা থাকে সবাই কিন্তু হচ্ছে ডিম খেয়েই বেঁচে থাকে, ঠিক আছে? তাহলে একটা ডিম হচ্ছে আপনার আসতেছে হচ্ছে আপনার 118 টাকার মতো আসতেছে, সরি 11 টাকা 83 পয়সা, ঠিক আছে? 11 টাকা 83 পয়সা বা অ্যারাউন্ড 12 টাকার কাছাকাছি আসতেছে। এরপর দেখেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 80 টাকা এবং সোনালী মুরগি 269 টাকার দরে বিক্রি হবে। পাহারা দিয়ে দুর্গাপূজা উদযাপন হবে, অর্থনীতি স্বাভাবিক, ঠিক আছে? আপনি পাহারা দিয়ে কখনো এসব আপনি ধর্ম পালন করাতে পারবেন না, ঠিক আছে? কেন পারবেন না? কারণ হচ্ছে এটাকে একদম এমনভাবে ধর্ম পালন করতে হবে যাতে স্বাধীনতা পায়। আবার এখন দেখেন যে বর্তমান পরিস্থিতিতেও আপনার বুঝতে হবে, ঠিক আছে? যেমন ধরেন বর্তমানে মাজার ভাঙা হচ্ছে বা অনেক জায়গাতে ধর্মীয় সংকট আছে, মানে মুসলমানদের মধ্যে সাথে মুসলমানদের একটা ক্ল্যাশ ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ইন দ্য মিন টাইমে আবার এখানে আবার দেখা যাচ্ছে হিন্দু মুসলিম একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি বলতেছি না যে জাতিগত বা ধর্মীয় ইস্যু, আমি বলতে চাচ্ছি এখানে কিছু মানুষ আছে যারা হচ্ছে এই দেশকে বা সরকারকে অস্থিতিশীলতার মুখোমুখি দাঁড় করার ফায়দা নিতে চাইবে, তারা কিছু করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এই বর্তমান যে ঘোলাটের সময়, দেখেন পরিস্থিতি এখনও ক্লিয়ার না, আপনারা দেখবেন সামনে যে এখনও পুলিশ ঠিক করে ঢাকাতেই কাজ করতে পারতেছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনি নিরাপত্তা কে দিবে, পাহারা যে দিবে, পাহারা যে কটুক দিতে পারবে সেটাও শিওর না, আর পাহারা ছাড়া আরও ঝামেলা হতে পারে। এই ব্যাপারটা একটু কনসিডার করে দেখতে পারেন আর কি আপনারা, ঠিক আছে? তবে ধর্ম পালনের ক্ষেত্রে কোনো ধরনের এই যে নিরাপত্তা দেওয়া মানেই হচ্ছে ওই সমাজে সমস্যা আছে, এবং আমরা সমস্যা ছাড়া সমাজ চাই। 5 প্রদেশে বহু নতুন সমস্যার জন্ম দিবে, দেখেন তোফায়েল আহমেদ বলেছেন এটা। এখন দেখেন যে স্থানীয় শাসন বিশেষজ্ঞ যে ডক্টর তোফায়েল আহমেদ, এখন দেখেন আমি নিজেও আপনার এই যে 5টা স্টেট 6টা স্টেট এগুলো পছন্দ করি না। কেন? তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে টোটালি ভক কিছু কথাবার্তা, ঠিক আছে? আপনি 5টা স্টেটগুলো কখন মানে স্টেটগুলো বানানোর নিয়মটা কি ছিল, মানে আগে স্টেটগুলো কীভাবে বানাইতে হতো? ধরেন হচ্ছে একটা স্টেটের মানুষ একইভাবে কথা বলে, ধরেন পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আচার আচরণ একই ভাষায় কথা বলে, সেভাবে তেলেগু মানুষ একইভাবে কথা বলো না, আচার আচরণ করো না, ঠিক আছে? সো তেলেগুর সাথে আপনি একসাথে মিক্স করতে পারবেন না, ওদের কালচার ভিন্ন, ওদের ল ভিন্ন, ওদের সব ভিন্ন, ঠিক আছে? ওদের পুরো সামাজিক কাঠামো ভিন্ন, ওদের ইথিক্সের যে ডিগ্রি সেটাই ভিন্ন, এবং তেলেগুর ইথিক্সের ডিগ্রিটাই ভিন্ন, ঠিক আছে? এখন এইটা দিয়ে হচ্ছে ওরা সেপারেট করতেছে। এখন বাংলাদেশের যে অবস্থা, পুরো বাংলাদেশের আপনার কিছু জায়গা বাদ দিয়ে, পার্বত্য চট্টগ্রাম বাদ দিয়ে আপনি দেখবেন বেশিরভাগ মানুষই হচ্ছে একই চিন্তা চেতনা দর্শন ইথিক্স সব কিছু একইভাবে মেনটেন করা হয়। শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে হচ্ছে আপনি হচ্ছেন কী করতে পারবেন না, মানে একটা দেশকে আপনি 5 ভাগে ভাগ করে ফেলতে পারবেন না। কেন? তারও পার্থক্য আছে। বাংলাদেশে হচ্ছে ধরেন আপনারা তো সম্ভবত জানেন যে প্রতিটা স্টেট ওয়াইজ কিন্তু রুলস রেগুলেশন ভিন্ন থাকে, এবং ওদের প্রতিটা স্টেট আলাদা করে পরীক্ষা নেওয়া হয়, যদি জব ক্রাইটেরিয়া ভিন্ন থাকে, স্টেট ওয়াইজ ভ্যারি করে। এখন ধরেন বাংলাদেশে কি আপনি সেম কাজ করবেন যে চট্টগ্রামে এক টাইপের রুলস থাকবে, ঢাকায় এক টাইপের রুলস থাকবে, তারপর চট্টগ্রামে হচ্ছে আপনার ধরেন 100 জন হচ্ছে এমপি থাকবে, এখানে 100 জন এমপি থাকবে, 5 জায়গায় 500 এমপি থাকবে, অন্তত 100 করে তো এমপি থাকা লাগবে, ঠিক আছে? এবং এমপিদের জন্য আবার হচ্ছে বাসা বাড়ি বানাও, আবার পার্লামেন্ট বানাও, জায়গা কোথায়, ঠিক আছে? ছোট্ট একটা চট্টগ্রাম শহরে তো আপনি এত কিছু করতে পারবেন না। আবার নতুন করে আবার দেখেন প্রতিটা স্টেটে আবার আপনার হাইকোর্ট লাগবে, ঠিক আছে? আপনার হচ্ছে বা হাইকোর্ট যদি নাও দেন আপনি, ঠিক আছে, ধরেন একটা
দুই স্তরে তো একটা কোর্ট লাগবে, ঠিক না? শুধু একটা স্তরে কোর্ট দিয়ে তো আপনি একটা পুরা স্টেট চালাতে পারবেন না। এবং আরও সংকট এইটা হচ্ছে আমাদের 1,47,000, দেখেন 1,47,570 বর্গ কিলোমিটারকে আপনি 10টা স্টেটে ভাগ করেন, ঠিক আছে? তাহলে আসলে মানে এটা এটা 5টা স্টেট ভাগ করলে হচ্ছে না। মূলত স্টেট ভাগ না করে আমরা সমস্যার সমাধান করতে পারি। দেখেন স্টেট ভাগটা একটা ফ্যালাসি। আমার যেটা মনে হয় যে আমরা হচ্ছে মনে করি যে স্টেট ভাগ করলেই মনে ভালো, বড় বড় দেশগুলো স্টেট ভাগ থাকে, যেমন ধরেন রাশিয়া, তারপর ইউকে, তারপর ধরেন হচ্ছে আপনার কী যেন আপনার ইউএসএ, এরপর হচ্ছে ইন্ডিয়া, মানে একটা কেমন পার্ট ফিল আসে, ঠিক আছে? কিংবা হচ্ছে শ্রীলঙ্কার ছোটো কান্ট্রিতে হচ্ছে আবার দ্বিকক্ষ বিশিষ্ট আছে, ঠিক আছে? এখন শ্রীলঙ্কার ইস্যুটা পুরো ডিফারেন্ট এখানে নিয়ে আসছে। দেখেন যে শ্রীলঙ্কার ইস্যুটা হচ্ছে শ্রীলঙ্কা হচ্ছে মাল্টিকালচারে বিভক্ত, বাংলাদেশ যেরকম না। বাংলাদেশে মাল্টিকালচার থাকলেও সবচেয়ে ডোমিনেটিং হচ্ছে বাঙালি, এবং বাকি যে মাল্টিকালচারগুলো আছে বা আদার কালচারগুলো আছে বা জাতিগুলো আছে, ন্যাশনগুলো আছে, সেগুলো হচ্ছে একটা ফিক্সড জোনে থাকে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন তাহলে আপনার চাকমাদের জন্য একটা স্টেট বাড়ান, মারমাদের জন্য একটা স্টেট বাড়ান, কারণ ওরা তো একটা স্বতন্ত্র জাতিসত্তায় বিলং করে, ঠিক আছে? এখন দেখেন যে ফেডারেল রাষ্ট্র কাঠামোর অধীনে পূর্ব পশ্চিমে 2টা করে 4টি, ঢাকাকে একটি মোট 5টি প্রদেশে ভাগ করার প্রস্তাব দিয়েছিল জেনারেল এরশাদ বিরোধী থাকাকালে, এবং জাসদ নেতা সম আব্দুর রব এমন দাবি করেছিল একটা সময়, একটা নতুন দাবি না। দেখেন এখন দেখেন যে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধিবাসী ছাড়া বাকি দেশের ভাষা, ধর্ম, বর্ণ, ভৌগোলিক অবস্থা, সমাজ, সংস্কৃতি সমজাতীয়। পার্বত্য চট্টগ্রামের জন্য 3টা অঞ্চলের জন্য পৃথক ধরনের জেলা পরিষদ এবং 3 জেলা মিলে একটা আঞ্চলিক পরিষদ আছে, ঠিক আছে? যেহেতু নেপাল ও ভারতের মতো বাংলাদেশের বহুজাগতিক, আমি শ্রীলঙ্কা বলে ফেলছিলাম, যেহেতু নেপাল ও ভারতের মতো বাংলাদেশেরা বহুজাতিক এবং বহুভাষিক, প্রকটভাবে ধর্মীয় বিভাজনে বিভাজিত এবং ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং বিভাজিত নয়, শুধু জনসংখ্যার আধিক্যের কারণে 5টা প্রদেশ করাটা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক এই 3টা দিক আরও জটিলতা সৃষ্টি করে ফেলবে। মানে এটা আমার খুবই ইম্পসিবল মনে হচ্ছে, ইউজলেস মনে হচ্ছে, কমপ্লেক্স করে ফেলবে আরও। এবং উনিও মানে এইটা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিওতে কথা বলেছি, অনেক জায়গায় কথা বলেছি। আজকে এই আর্টিকেলটা আমার খুবই ভালো লাগছে, এবং আমার মনে হচ্ছে যে আমরা একই ফিলসফি বিলং করি। দেখেন এখানে কিছু সমস্যার কথা নিয়ে আসে, যেমন 5টি প্রদেশে যদি ধরে নিই 500 জন প্রাদেশিক পরিষদ সদস্য থাকবেন, তাদের হচ্ছে আপনার প্রোটোকল লাগবে, সুযোগ সুবিধা থাকবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সংসদ ভবন লাগবে, প্রাদেশিক সচিবালয় লাগবে, এগুলো প্রয়োজন পড়বে, ঠিক আছে? আবার দেখেন প্রতিটি প্রদেশ থেকে 10 জন বা 15 জন আবার মন্ত্রীও থাকবে, প্রাদেশিক মন্ত্রী, তাদের মধ্যে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট লাগবে। 350 জন জাতীয় পরিষদ সদস্য এবং 30 থেকে 35 জন মন্ত্রীর ভারে জাতি নুজ্জ, ঠিক আছে? আরও 50 থেকে 60 জন মন্ত্রী এবং 500 সংসদ সদস্য নিয়ে হচ্ছে জাতি পারবে না। এটা আসলে মানে খুব ফ্যান্টাসাইজ না করলে হচ্ছে এটা পসিবল না। এর চেয়ে আপনি যেটা করতে পারেন যে আঞ্চলিকভাবে হচ্ছে বিকেন্দ্রীকরণ করতে পারেন। কীভাবে? যে স্থানীয় সরকারকে আপনি পাওয়ার করে দেন, তাদেরকে হচ্ছে আপনি কিছুটা অটোনমি দেন, ওদের বাজেট করতে পারুক, যেটা হচ্ছে বিএনপির ডক্টর মঈন খান এবং হচ্ছে আওয়ামী লীগের নেতা আব্দুল মোহিত এরকম চাইছিল যে 60 জেলায় 60টা আঞ্চলিক পরিকল্পনা থাকতে পারে। ওরা ওদের মধ্যে নীতি প্রণয়ন করবে, নতুন জলবন করবে, নীতি প্রণয়ন করবে, অর্থায়ন করবে, আন্তঃপরিষদ সম্পর্ক, জাতীয় সরকারের সাথে সম্পর্ক, স্থানীয় মাঠ প্রশাসন, সেবা প্রশাসন নতুনভাবে নির্ধারণ করতে হবে, ঠিক আছে? চেঞ্জ আনেন, কিন্তু আপনি জাস্ট ধাম করে সব ভাঙ্গা দিয়া একটা করলেন, এটা আসলে ওয়ার্কআউট করবে কিনা বুঝতে হবে, হ্যাঁ? আর শুধু যে বিদেশে আসে দেখে আমরা নিয়ে আসবো এই ধরনের চিপ চিন্তা ভাবনা বাদ দেওয়া লাগবে, ঠিক আছে? ওই যে খালি বাংলাদেশের সিঙ্গাপুর বানাতে চায়, কেউ মালয়েশিয়া বানাতে চায়, হ্যাঁ, অথচ কেউ বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চায় না, ঠিক আছে? এমনভাবে বানাতে চায় না যে বাংলাদেশটা দেখেই অন্য দেশগুলো বাংলাদেশ হওয়ার ট্রাই করবে, এটা কেউ চায় না, এটা হচ্ছে সমস্যা। $1,000 বিনিয়োগ পেল পাঠাও, 2,00,000 কোটি টাকার 7টা প্রকল্পের ব্যয় যাচাই করা হবে। এডিবি এবং যুক্তরাষ্ট্র $110 কোটি ঋণ দিচ্ছে। দেখেন দিচ্ছে মানে আমি দেখে প্রথমে ভাবছিলাম হচ্ছে দিয়ে দিচ্ছে গিফট আসলে গিফট না, দেখেন বিদেশি ঋণ এটা। এডিবি $40 কোটি বাজেটে $50 কোটি সংস্কারে, এবং হচ্ছে ইউএসএইড হচ্ছে দিবে $20 কোটি, মানুষের সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হবে, ঠিক আছে? $40 কোটি ঋণ দেবে এডিবি, ঠিক আছে? এখন ঋণ ব্যাপারটা এমনভাবে ওরা লিখে যে মনে হচ্ছে গিফট করে দিচ্ছে। যে ঋণ দিতে 4টা শর্ত বিশ্ব ব্যাংকের, দেখেন শর্তগুলো কী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ আদায়ের, সম্পদ ব্যবস্থাপনা, কোম্পানির কাঠামো তৈরি এবং কোন ঋণ প্রকৃত সুবিধাভোগী কে হবে তা নির্ধারণের নীতি প্রণয়ন করা। তারপর হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ফরেন্সিক নিরীক্ষা করলে সেটি কার্যপরিধি কী হবে তা নির্ধারণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান বাস্তবায়নে পৃথক বিভাগ গড়ে তুলতে হবে। এছাড়া বাকি $25 কোটি ঋণ মিলবে বিনিয়োগ, ঋণ এবং গ্যারান্টির সুবিধা হিসেবে ব্যবহার করার জন্য, আর তেমন কিছু নাই। এরপর দেখেন এই চ্যাপ্টারে কিছু নাই। আন্তর্জাতিক দেখি জনতার রায় পেতে সরেদার আছেন কেজরিওয়াল, ওনাকে 6 মাস ধরে মোটামুটি আপনার অ্যারেস্ট করে রাখছে। ইরানের বিক্ষোভকারীদের আসার নাম হচ্ছে মাসা আমিনি। দেখেন এই যে দেখেন প্রথম আলোর কি একটা অবস্থা,
বিশ্বে এখন সবচেয়ে বেশি চলতেছে হচ্ছে হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে যাচ্ছে ইউক্রেন, যেটা ইউএস মেড, এবং ইউএস এর টেকনোলজি ইউজ করে তারা চাচ্ছে হচ্ছে কি করতে, রাশিয়াতে হামলা চালাতে, এবং রাশিয়ার প্রেসিডেন্ট বলছে এটা ন্যাটো যুদ্ধ ঘোষণা বলছে করছে হিসেবে ধরে নেওয়া হবে। সো ইউক্রেনে আবার ইউএসএ কি বললো যে ইউএসএ কোনো প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন রাশিয়া হামলা চালাতে পারবে না, কিন্তু ইউক্রেন চাইলে শ্যাডো স্টর্ম অর্থাৎ ইউকেটা ইউজ করতে পারবে। এইটা নিয়ে বিশ্বে এখন প্রচুর ঝামেলা চলতেছে, অথচ এগুলো কিচ্ছু নাই। দেখেন প্রথম আলো, আমি মাঝে মাঝে খুব অবাক হই যে প্রথম আলোর মতো একটা পত্রিকার মতো গার্বেজ ইন্টারন্যাশনাল পেজটা চালায়। সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে, এটার মাথায় রাখতে পারেন যে সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। সেন্সর বোর্ডের প্রধান থাকবে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রধান থাকবে হচ্ছে আপনার সচিব, উপসচিব, ঠিক আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অথবা সচিব এবং সদ্য সচিব দায়িত্ব পাচ্ছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, অর্থাৎ প্রধান থাকবে হচ্ছে সচিব বা সিনিয়র সচিব। এটা পরীক্ষার যে কোনো সময় চলে আসতে পারে। দেখেন খেলাধুলায় কিছু নেই, আমরা আসি শেষ পৃষ্ঠায়। বিআরটিসি 921 কোটি টাকা না দিয়ে তারা উধাও বাপের টাকা নিয়ে চলে গেছে আর কি। আকস্মিক বন্যা বৃষ্টিতে ক্ষতি হচ্ছে 8টা জেলায়, বেশি হচ্ছে মহাবিপন্ন তমাল গাছ। দেখেন তাল তমালের দেশে বলেন না আপনারা, পড়ছেন তাল তমাল, তমাল গাছ দেখছেন আপনারা? দেখেন এটা তমাল গাছ, দেখে ভালো লাগছে আজকে। এটা হচ্ছে ময়মনসিংহের ইস্কন মন্দিরের ফলস তমাল গাছ। এক প্রতিষ্ঠানে কারখানায় 10 বছরে 16 জনের মৃত্যু। দেখেন এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং জানার জন্য ইম্পর্টেন্ট। দেখেন বাংলাদেশে একটা আইন আছে, এটা একটু এই পার্টটা একটু নোট করে রাখেন আপনারা। বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন 2018, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়া আইন 2018, এবং বিপজ্জনক বর্জ্য এবং জাহাজ ভাঙার বর্জ্য ব্যবস্থাপনা, বিপজ্জনক বর্জ্য এবং জাহাজ বাগান বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, এই দুইটা বিধিমালা দিয়ে হচ্ছে এই চলে আর কি, ঠিক আছে। এই জোনটা অর্থাৎ জাহাজ বাংলা শিল্পটা চলে, এটা মাথা রাখতে পারেন আর কি, ঠিক আছে। আর তেমন কিছু পড়ার কিছু নাই এখানে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।